মনিকা প্লাস তার মা তারা হচ্ছে হানি ট্র্যাপিং এর সাথে জড়িত। বাংলাদেশের ভাবমূর্তি সে আন্তর্জাতিকভাবে নষ্ট করতেছে। তারা আমাদের দেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ী বা হচ্ছে যারা বড় বড় সেলিব্রিটি আছে এদেরকে তারা প্রথমত টার্গেট করার পরে তাদের সাথে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রোমান্টিক রিলেশনশিপে যায়, যার পর হচ্ছে তারা এদের সাথে বিভিন্ন অন্তরঙ্গ ছবি বা ভিডিও ধারণ করে এসব লোকের কাছে তারা একটি মোটা অঙ্কের টাকা দাবি করে। দেখা যায় যে ওনার কাজই হচ্ছে যে কোনো একটা পাবলিক প্লেস, সেটা ফুটপাথ হোক, এরকম একটি জায়গায় সে গিয়ে সে হচ্ছে অর্ধলগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে, সে ওখানে কাপড় চেঞ্জ করে, তারপর হচ্ছে তার মা ক্যামেরা ধরে থাকে। সে চাইলে দেশের বাইরে যাইতে পারবে কিনা এটা ডিপেন্ড করে তার ভিসা, পাসপোর্ট আর আইনগত অবস্থার উপর। তার যদি সবকিছু শর্ত সে পূরণ করে থাকে তাহলে সে চাইলে দেশের বাইরে যেতে পারে। আমি তো এটা সানডে পাঠিয়েছি, ওয়ার্কিং ডে থেকে 7 দিনের মাঝে সে এটা হাতে পাবে। ওয়ার্কিং ডে থেকে এটা কাউন্টিং ডে শুরু হবে। আর মামলা যেটি হয়েছে সেটা এখন হচ্ছে সমন দেওয়া হয়েছে। আসলে মনিকা কবির আর তার মা হচ্ছে বাংলাদেশে গুপ্তচর হিসেবে অবস্থান করছেন, এ কথাটি আমি আগেও বলেছি। তারা আমাদের দেশে অবস্থান করে তারা যে কর্মকাণ্ডগুলো করছে, এই কর্মকাণ্ডগুলো নিয়ে কিন্তু জনমনে কিন্তু বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। তাদের কর্মকাণ্ডগুলো মনে হচ্ছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি তো তারা নষ্ট করছে, এর পাশাপাশি আমার মনে হচ্ছে যে এখানে অন্য কোনো দেশের স্বার্থ বা উদ্দেশ্য জড়িত। এটা আমাদের দেশের কালচারের সাথে একদমই যায় না। তার কারণ একটি রোজার মাস একটি ওপেন একটি প্লেসে উনি যেটা করছে যে উনি পাবলিক নিউসেন্স তৈরি করছে, জনগণকে সে বিরক্ত করে ফেলছে। উনার অভ্যাসই হচ্ছে উনি হচ্ছে একজন অ্যাটেনশন সিকার টাইপের মানুষ। উনার সব কাজের সাথে কিন্তু উনার মা জড়িত। এরকম ইনসিডেন্ট কিন্তু একটি না। দেখা যায় যে ওনার কাজই হচ্ছে যে কোনো একটা পাবলিক প্লেস, সেটা ফুটপাথ হোক, এরকম একটি জায়গায় সে গিয়ে সে হচ্ছে অর্ধলগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে, সে ওখানে কাপড় চেঞ্জ করে, তারপর হচ্ছে তার মা ক্যামেরা ধরে থাকে। পাবলিককে সে বিরক্ত করে ফেলে যে পাবলিকরা কি প্রতিক্রিয়া দিচ্ছে, তারপর সে সেগুলো ভিডিও ধারণ করে সে মেনলি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে যে বিশেষ করে ঢাকায় মেয়েরা নিরাপদ না, ঢাকায় যেন বিদেশিরা বিশেষ করে মেয়েরা যেন না আসে, আর ঢাকার পুরুষেরা অনেক রক্ষণশীল, পুরুষদের অনেক বেশি সাহস বেড়ে গিয়েছে। তারা একটা বাংলাদেশ নিয়ে মানে আন্তর্জাতিক অঙ্গনে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। সে আর তার মা তারা একটি প্রতারক চক্রের সাথে জড়িত। এখানে অনেক বড় একটি সিন্ডিকেট আছে। আমার কাছে অনেক ভুক্তভোগী, আমি লিগ্যাল নোটিশটা পাঠানোর পর আমার সাথে অনেক ভুক্তভোগী যোগাযোগ করেছে যে মনিকা প্লাস তার মা তারা হচ্ছে হানি ট্র্যাপিং এর সাথে জড়িত। তারা আমাদের দেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ী বা হচ্ছে যারা বড় বড় সেলিব্রিটি আছে এদেরকে তারা প্রথমত টার্গেট করার পরে তাদের সাথে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রোমান্টিক রিলেশনশিপে যায়, যার পর হচ্ছে তারা এদের সাথে বিভিন্ন অন্তরঙ্গ ছবি বা ভিডিও ধারণ করে এসব লোকের কাছে তারা একটি মোটা অঙ্কের টাকা দাবি করে। তো এরকম ব্ল্যাকমেল করার পর তারা যখন সেই টাকাটি বাধ্য হয়ে দেয়, সেই টাকাগুলো কিন্তু তারা হাতিয়ে নেয়। পরবর্তীতে ওই টাকাগুলো কিন্তু তাদেরকে ফেরত দেয় না। আপনি দেখবেন যে খুব রিসেন্ট উনি খেলা দেখে আসার পরে উনি কিন্তু একদম অন ক্যামেরাতে একটা ইন্টারভিউতে জার্নালিস্টদের বলেছে যে উনি বাংলাদেশের একজন ক্রিকেটারকে উনি বিয়ে করতে চায়। ওই ক্রিকেটার কিন্তু অলরেডি বিবাহিত। অন ক্যামেরা কতটুকু অশ্লীল হলে এই ধরনের কথাবার্তা সে বলতে পারে। আমি নাম বলতে চাচ্ছি না, আমার কাছে আপনার একজন ডিরেক্টর যোগাযোগ করেছে, প্লাস সে অভিযোগও করেছে, সে নিজেও ভিকটিম। মনিকা এটা গত সেপ্টেম্বর মাসের ঘটনা। মনিকা যখন বাংলাদেশে আসে উনার কাছে নাকি তখন কোনো ধরনের কোনো টাকা পয়সা ছিল না। উনি যে থাকবে, ওনার যে খরচ বাসা ভাড়া বা এরকম কোনো কিছু বেয়ার করার মতো অ্যাবিলিটি ছিল না। তো উনি যেটি করে উনি একটি হোটেলে উঠে বনানীতে, আমি নাম বলছি না যেহেতু আমার আইনি প্রসেস চলমান, ওই হোটেলের যাবতীয় খরচ উনি যে 3 মাস ছিল সেগুলো কিন্তু সেই ডিরেক্টর বেয়ার করেছেন, এবং সেই ডিরেক্টরকে দিয়ে উনি বিভিন্ন কাজ টাজ করানোর পরে উনি ডিরেক্টরকে কোনো টাকা পয়সা ফেরত দেয়নি। উল্টা সে ওই ডিরেক্টরের কাছ থেকে একটা বড় ধরনের সে লোন নিয়ে, এটা প্রায় 7-8 লক্ষ টাকার উপরে, সে ওই ডিরেক্টরকে ঘুরাচ্ছে, তাকে ওই টাকাটাও সে ফেরত দেয়নি। তারা হচ্ছে প্রতারক চক্রের সাথে তারা জড়িত। তারা হানি ট্র্যাপিং করে বড় বড় মানুষকে তারা ব্ল্যাকমেল করে তারা মোটা অঙ্কের টাকা আদায় করে, এটি তাদের পেশা। আমার কাছে অনেক ভুক্তভোগীরা যোগাযোগ করেছে যে আমরা প্রতারণার মামলা করতে চাই। শুধু এটিই নয়, উনি আপনারা জানেন কিনা যে ওনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে। একটি মানুষ সে অবৈধভাবে সে বাংলাদেশে হয়তো বৈধভাবে আছেন, আমি তার পাসপোর্ট ভিসা পেয়েছি, সে বাংলাদেশে এখন বৈধভাবে আছেন, তার পাসপোর্ট 2033 সাল পর্যন্ত আছে, মেয়াদ আছে, কিন্তু ওনার কিন্তু কোনো বিডা থেকে উনি কিন্তু বৈধ ওয়ার্ক পারমিট নেয়নি। তো বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া উনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছে, আর ওনার কোনো আয়ের উৎস না দেখাতে পারলে উনি কিভাবে এই ব্যাংক অ্যাকাউন্টটি কি আয়ের উৎস দেখে পরিচালনা করছেন, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এটা খুব ভালো মতো খতিয়ে দেখা। ওনার পাসপোর্ট রাশিয়ান পাসপোর্ট, উনি বাংলাদেশে 2033 সাল পর্যন্ত ভিসাতে আছে, কিন্তু ওনার কোনো ওয়ার্ক পারমিট নেই। আর আমি যতটুকু শুনেছি ওনার মায়ের রাশিয়ান ভিসাটা শেষ হয়ে গিয়েছে। আর ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট, ওনার যে সাবেক এক্স বয়ফ্রেন্ড উনি মনে হয় ওপেন করে দিয়েছিল, ওনার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই আছে।
কিন্তু উনি সরকারকে বৈধ ভ্যাট ট্যাক্স দেয়নি, যেহেতু উনারই ওয়ার্ক পারমিট নেই, সো উনি কিন্তু সরকারকে ভ্যাট ট্যাক্স কোনো কিছুই দিয়ে আসছে না। এই টাকাগুলো উনি মানি লন্ডারিং এর মাধ্যমে পাঠাচ্ছে, কারণ যেখানে বাংলাদেশে যদি কাজ করতে হয় যে কোনো বিদেশি নাগরিকের, ফার্স্ট হচ্ছে আপনার বিডা থেকে অথবা বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট থেকে কিন্তু আপনার লাইসেন্স নিতে হবে। আপনি সেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়ার পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। কাজ করার পর একটা পার্সেন্টেজ কিন্তু আপনার বাংলাদেশের গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিতে হবে। ওনার যেহেতু ওয়ার্ক পারমিটই নেই, উনি তো কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতেই পারছে না। যে ব্র্যান্ডগুলো যেমন দারাজ, আনজারা, লিরা, ওরা যারা কাজ করছে তাদের সাথে, তারাও কিন্তু এই ফরেনার্স একটা ভায়োলেশন করছে। তারা কনজিউমার রাইটস যেটা আছে সেটাও তারা ভায়োলেট করছে। ইমিগ্রেশন অ্যাক্ট কিন্তু তারা ভায়োলেট করে কিন্তু তারা ভিসা শর্ত ভঙ্গ করে কিন্তু মনিকা কবিরকে দিয়ে কাজ করিয়েছে। তো এইসব ব্র্যান্ডের এগেনস্টেও কিন্তু আমি তাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছি। এসব ব্র্যান্ডের এগেনস্টেও কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিব। এটা দারাজ আছে, লিরা ইম্পোর্ট আছে, আনজারা আছে, এরা হচ্ছে সবসময় ওনাকে দিয়ে মানে ব্র্যান্ড প্রমোশনের কাজ করিয়েছে। দেখবেন যে বিশেষ করে আনজারা লেহেঙ্গা দিয়ে একদম ওপেন রাস্তায় সেগুলো তারা হচ্ছে অর্ধলগ্ন অবস্থায় সে খুলছে, তারপর সে ওখানে সে পড়ছে, সে পাবলিকদের মানে জনশৃঙ্খলা সে ভঙ্গ করছে, পাবলিকদের সে খুবই হ্যারাসমেন্ট করতেছে রাস্তার মধ্যে। আবার রিসেন্টলি আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে গুলশান নাভানা টাওয়ারের নিচে একজন বয়স্ক আঙ্কেলের একটি দোকান আছে। ওই আঙ্কেল খুবই জেন্টেল, আমিও ওনার দোকানে আমার যাওয়া হয়েছিল। তো উনি যেটা হয় যে আমাদের বাংলাদেশে তো কালচার যে ধুলাবালি থাকলে পানি ছেটাতে থাকে, তো উনি পানি ছেটাচ্ছিল ওখানে। মনিকা কবির যে একদম অন ক্যামেরাতে ওনাকে বলতেছে যে আপনি পানি ছেটাচ্ছেন কেন। উনি কিন্তু ভদ্রভাবে বলতেছে যে আমি আপনাকে দেইনি, আমি আমার দোকানের সামনে এটা দিচ্ছি ধুলাবালির কারণে। উনি অন ক্যামেরা বলতেছে যে আপনি আর দোকান করতে পারবেন না, আপনি আর ব্যবসা করতে পারবেন না। আমার কথা যে তার নিজেরই বৈধ ওয়ার্ক পারমিট নেই, উনি এত সাহস কোথা থেকে পেল যে উনি বাংলাদেশের একজন ইনকাম ট্যাক্স দিয়ে সব ট্যাক্স দিয়ে সে একজন দোকান করছে, তাকে এই ধরনের কথা বলার উনি এত সাহস কোথায় পায়? বাংলাদেশের নাগরিক, সে কিন্তু ভ্যাট ট্যাক্স দিয়ে ওখানে সে একজন প্রবীণ প্লাস একজন বয়স্ক মানুষ। আমি বলবো যে যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের এই জিনিসগুলো কিন্তু খতিয়ে দেখা উচিত, কারণ তার হচ্ছে আমার জানা মতে বিভিন্ন সন্দেহভাজন ঘনিষ্ঠ মহলের সাথে কিন্তু উনার বা উনার মায়ের বা ওনাদের একটা সার্কেল আছে, যে কিন্তু মানে চলাফেরা যাতায়াত আছে। না, পিছনে ব্যাকগ্রাউন্ড যত শক্তিশালী হোক, আমার কাছে যথেষ্ট এভিডেন্স আছে। যারা ভুক্তভোগী তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আর উনি যে কাজগুলো করছে, অশ্লীল কাজগুলো, এগুলো তো শুধু আমি না, সারা বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাপী মানুষ এই বিষয়গুলো জানে। আর আমি লিগ্যাল নোটিশ দেওয়ার পর আমাকে শত শত মানুষ অ্যাপ্রিসিয়েট করছে যে না, বাংলাদেশের সাধারণ জনগণ আমার পাশে আছে, কারণ তারা কয়েক বছর যাবৎ এই হ্যারাসমেন্টের শিকার। আমি তো আপনাকে আগেই বলেছি যে ওনাদের প্রতিটা কন্টেন্ট, ওনার মা আর উনি যেভাবে ওনাদের প্রতিটা কন্টেন্ট আপনি দেখলেই বুঝবেন যে উনি ইন্টারন্যাশনালি বাংলাদেশের ভাবমূর্তিটা কিন্তু উনি নষ্ট করছে। উনি এটা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় মেয়েরা নিরাপদ না, পুরুষরা মেয়েদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, ইপটিজিং করে। উনি বিশেষ করে ফিমেল কার্ড ইউজ করছে। উনি নারী হওয়ার কারণে এতদিন যেটি করেছে, উনি নিজেকে খুব বাজেভাবে শো অফ করে ড্রেস খুলে, মানে উনি সস্তা জনপ্রিয়তার জন্য উনি বিভিন্ন জায়গায় কিন্তু নেতিবাচক অশ্লীল কন্টেন্ট গুলো করেছে। এখন যেটি করছে, উনি কান্নাকাটি করে উনি ফিমেল, উনি ভিকটিম, এগুলো উনি শো করছে, কিন্তু আসলে কিন্তু উনি ভিকটিম না, উনি সবাইকে উনি বানাচ্ছে সবাইকে। আমি বলবো উনি হ্যারাস করতেছে, কারণ আপনারা ওই ভিডিওটা দেখেছেন যে বৃদ্ধ লোক, উনি কিন্তু মানসিক ভারসাম্যহীন একজন লোক, উনি হেঁটে যাচ্ছিল। আপনি ফুটপাতে যেখানে পথচারী হেঁটে যাবে, সেখানে একটি রাস্তায় আপনি অশ্লীলভাবে ছবি তুলবেন, আপনি ড্রেস চেঞ্জ করবেন, অশ্লীল ভিডিও বানাবেন, তার শরীরে জাস্ট ওই ব্যক্তি, আপনারা সবাই ভিডিওটি দেখেছেন, জাস্ট একটু টাচ লেগেছে, এজন্য কিন্তু উনি ওই লোকটাকে যেভাবে মারধর করলো সেটা দিয়ে সে আবার বিজয়ের চিহ্ন দেখাচ্ছে অন ক্যামেরা। তাহলে আপনি বুঝেন যে উনি কি ধরনেরই, যে উনি বাংলাদেশের নাগরিককে, উনি একজন বিদেশি নাগরিক, বৈধ ওয়ার্ক পারমিট নেই, উনি বাংলাদেশের নাগরিককে হুমকি ধামকি দিচ্ছে, যেটা পেনাল কোডের 503 ও 506 ধারার একটা অপরাধ, একটা ক্রিমিনাল অফেন্স করছে উনি। হ্যাঁ, উনি তো এজেন্ডা, হ্যাঁ উনি সাকসেস। উনি যেভাবে মানে বিজয় চিহ্ন দেখাচ্ছে যে লোকটাকে মেরে, যে হ্যাঁ আমি বাংলাদেশের পুরুষদের মেরেছি। উনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বলছে যে বাংলাদেশের পুরুষরা ভালো না, বাংলাদেশের পুরুষরা অনেক বেশি সাহস। দেখুন, এটা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে বিদেশিরা বিশেষ করে মেয়েরা সেফ না, এটা উনি বোঝাচ্ছে। আসলে উনি তো কোনো ভিকটিম না, উনি সবাইকে হ্যারাসমেন্ট করে। ওনার বিভিন্ন ভিডিও আছে ইনস্টাগ্রামে, ওটা আপনারা দেখলে দেখবেন যে রাশিয়া, যে উনি যে নিজেকে রাশিয়ার নাগরিক দাবি করে বা রাশিয়ার সিটিজেন, রাশিয়ার পুলিশই তো ওনাকে এগুলা অ্যালাউ করছে না। উনি ওখানে গিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় যে ভিডিও করে, রাশিয়ান পুলিশই তো ওনাকে ওয়ার্নিং দিচ্ছে, সিকিউরিটি ওনাকে বের করে দিচ্ছে। উনি বাংলাদেশ বলে, আসলে আমি বলবো যে বাংলাদেশের পুরুষ ভাইয়েরা যারা আছে তারা অনেক বেশি আতিথেয়তা দেখিয়েছে বলে উনি এতদিন বাংলাদেশে সব অশ্লীল কর্মকাণ্ড করে টিকে থাকতে পেরেছে। অন্য দেশের মানুষের, আমরা তো চাইলে ইন্টারন্যাশনালি কিছু করতে পারবো না। আমরা ইন্টারন্যাশনালি যদি একটু রোডে কোনো ভায়োলেশন করি, দেখা যায় যে আমাদের জেলে চলে যেতে হচ্ছে। না, আমি বলবো যে আমাদের দেশের মানুষ বেশি আতিথেয়তা দেখিয়ে ফেলেছে, এটা একটু দুর্বলতাই বলবো। কারণ আমি বারবারই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনার বিরুদ্ধে সুষ্ঠুভাবে তদন্ত করে বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছে, যে বিষয়গুলো তাদের নজরে আনা উচিত। নিজেকে রাশিয়ান মডেল দাবি করে, সে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সে বাংলাদেশে কাজ করছে, সে বিভিন্ন মানুষের কাছ থেকে, ডিরেক্টর বা অনেক ভুক্তভোগীর কাছ থেকে সে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তারপর তার ব্যাংক অ্যাকাউন্ট, সে টিন আছে কিন্তু সরকারকে সে ভ্যাট দিচ্ছে না। সে বিভিন্ন বাংলাদেশের যারা নাগরিক, যারা আমরা ইনকাম ট্যাক্স দিয়ে আছি, তাদেরকে সে হ্যারাসমেন্ট করতেছে অন ক্যামেরায়, তাদেরকে সে হুমকি ধামকি দিচ্ছে, তুমি
ব্যবসা করতে পারবে না। শুধু ওই দোকানদারকেই না, বিভিন্ন রিকশাওয়ালাকে আপনারা তার বিভিন্ন ভিডিও দেখবেন যে রিকশাওয়ালাদের সাথে ব্যবহার করে সে শারীরিক, মানসিকভাবে, সামাজিকভাবে তাকে হেনস্থা করছে। এই ভিডিওগুলো সে আবার সারা ওয়ার্ল্ড ওয়াইজ সে এগুলো সে প্রচার করছে। বাংলাদেশের ভাবমূর্তি সে আন্তর্জাতিকভাবে নষ্ট করতেছে। তো উনি ছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক বিদেশি আসে, আমরা তাদের কাজকে সম্মান করি, কিন্তু যারা এসে আমাদের হ্যারাসমেন্ট করবে, আমাদের দেশের মানুষকে, সাধারণ পথচারী, রিকশাওয়ালা বা প্যাসেঞ্জার বা বয়স্ক লোকজন যাদেরকে হ্যারাসমেন্ট করবে, তারা আপনারা এটা কঠোর হস্তে এই জিনিসগুলো দমন করবেন।